সেই 87 সাল থেকে মনিরের কেনাকাটার একটা খুব স্বভাব আছে, কাপড় চোপড় সে কিনতে খুব পছন্দ করে। আমার মনে আছে 88-89 সালের দিকে মনির আমাকে 6,000-7,000 টাকা দামের শার্ট কিনে দিত সেই সময়। এটি খুব বিস্ময়কর। তো আরেকজন প্রকাশক আছে, ও আচ্ছা মনির এটা তো শেষ হয়নি। তো মনির বললো আপনাকে একটা গিফট দিতে চাই। আরে কি চান মিলন ভাই, আপনার কি কি পছন্দ করেন? আমি খুব নিরীহভাবে বললাম যে মনির আমার জন্য একটা হালকা আকাশি রঙের কিংবা হালকা বেগুনি রঙের সুতি একটু মোটা কাপড় একটা পাঞ্জাবি কিনে দিয়ে। মনির বলল মাত্র এটুকুই চাইলেন? এই যে ফরিদ বসে আছে, আমার মনে আছে আমিরুল আমার জীবনে নানান জায়গায় নানান ঘটনা ঘটিয়েছে। এই যে ফরিদ বসে আছে, ফরিদকে প্রকাশক বানাবার পেছনে আমিরুল। তার আগে আমার একটুখানি ভূমিকা ছিল এরকম, ধানমন্ডি 4 নম্বর রোডে ফরিদ ছোট্ট একটা দোতলার উপর একটা রুম নিয়েছে, সে পাবলিকেশন করলো। ফরিদকে আমরা চিনতাম চাঁদের হাট থেকে। চাঁদের হাটের ময়মনসিংহ শাখার সঙ্গে সে জড়িত ছিল। তো চাঁদের হাটটা তখন আমি, সাগর, আফজাল, আমরা সবাই সেই সংগঠনের সঙ্গে। তো আমিরুলের সঙ্গে একদিন দেখা, সম্ভবত শিশু একাডেমিতে। আমিরুল, ফরিদও ছিল। ফরিদ তখন আজিমপুরে একটা বাসায় থাকে। আমিরুল আমাকে বললো মিলন ভাই, এই ফরিদ ভাই পাবলিকেশনসে আসবে, আপনাকে একটা বই দিতে হবে। তো তার আগে ফরিদ যেটা শুরু করেছিল, পেপার ব্যাগ ছাপতে শুরু করেছিল। এবং আমার মনে আছে যে ওই পাবলিকেশনসের নামটা আমি দিয়ে দিয়েছিলাম, অধুনা। আমার এখনো মনে আছে। তারপরে সেই অধুনা থেকে সে সময় প্রকাশন শুরু করলো। আমিরুল আমাকে নিয়ে গেল ওর বাড়িতে, এবং সেই প্রথম জীবনে একজন লেখক যে অগ্রিম টাকা পেতে পারে, এটা এই দুজন মানুষের হাত দিয়ে হলো। সেই সময় ওরা আমাকে 5,000 টাকা অ্যাডভান্স দিল একটা বইয়ের জন্য। এবং আমার মনে আছে আমি বেশ খেটে খুঁটে সম্পর্ক নামে একটা উপন্যাস লিখে দিলাম ফরিদকে। যাই হোক, সেই সময় বইটা খুব ভালো বিক্রি হতো। মনির যে পরীর 3 প্রেমিকের কথা বললো, এটিও মনির, আমি খোকা ভাইয়ের দোকানে বসে আড্ডা দিই বিদ্যা প্রকাশে। মনির জিন্স পরে ঘুরে বেড়ায়, মাস্তানদের মতো চেহারা, মানে আমার সঙ্গে তার চেহারার মিল আছে। আমাকে তো লোকে গুন্ডা পাল্টাই বলতো এক সময়, লেখক বলতোই না। রহমানের বোনের বিয়ে হচ্ছে, রহমানে আব্দুর রহমান, ওর বোনের বিয়ে হচ্ছে, আমি ঢুকছি, একটা মেয়ে দৌড়ে চলে গেল, বলে কি এই লোকটা যেন কি করবে, অর্থাৎ আমাকে দেখে গুন্ডা ভেবেছে। তো বলছে এই লোকটা যেন কি করবে। আমি হতভম্ব যে ভাই আমার অপরাধটাই, আমার বুকটুক ছিল, এই টি শার্ট ফিশার্ট পরি, স্বাস্থ্যটাও ভালো ছিল। যাই হোক, মনির বললো যে আমি পাবলিকেশন করতে চাই, মিলন ভাই আপনার বই দিয়ে শুরু করবো। সেই মনির শুরু করলো। এখন সে আমার 116টা বইয়ের প্রকাশক। এবং আমার জীবনের সঙ্গে এই ফরিদ, মনির, সেলিম ভাই, এরকম আরো অনেক প্রকাশক, খোকা ভাই, এরা আমার সঙ্গে, ওই যে ওই ছবিটা দেখছো, ওই ছবিটার মতো ছিলাম দেখতে। যাই হোক, তো এই যে জীবনটা শুরু হয়েছিল, আমি একটু সময় নিয়ে কথা বলি, তোমাদের কথা একটু পরে শুনি না। সমরেশ বসু ঢাকায় আসছেন। আমি সমরেশ বসুর খুব অনুরাগী ভক্ত। মজুমদার না, কিন্তু আমি বসুর কথা বলছি। তো এটা নিয়ে তোমার সঙ্গে, ওর সঙ্গে একদিন আমি একটা আড্ডা দিয়েও ছিলাম। তো সমরেশ বসু ঢাকায় আসছেন, আমার খুব ইচ্ছা যে এই লেখকের সঙ্গে দেখা করবো, কারণ আমার খুব প্রিয় লেখক। আমার বিশ্বাসই হতো না যে সমরেশ বসু নামে একজন লেখক লেখেন। কারণ যে লোকটি গঙ্গা লিখছেন, সে আবার বিকেলে ভোরের ফুলও লিখছেন। যিনি বিটি রোডের ধারে লিখছেন, তিনি ছুটির ফাঁদেও লিখছেন। যিনি মানুষ রতনের মতো গল্প লিখছেন, তিনি আবার একটি হাসির ছোট্ট গল্প লিখছেন, যেটা না পড়লে কিছুই যায় আসে। যদি এখানে মুম বসে আছে, মুমের একটা বই আমাকে দিয়েছে, বইটির নাম মানুষ রতন। আমি বইটি পড়েছি, একটু নতুন আঙ্গিকের বইটি, আমার পছন্দ হয়েছে। মুম আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এইভাবে। তো যাই হোক, আমি বেলাল চৌধুরীকে ধরলাম যে আমি একটু সমরেশ বসুর সঙ্গে দেখা করব। বেলাল ভাই বললেন যে আচ্ছা চল। তিনি আমাকে তুই করে বলতেন, বেলাল ভাই, রফিক আজাদ, এরা আমাকে তুই করে বলতেন। তো সন্ধ্যার সময় আমাকে নিয়ে গেছেন ধানমন্ডির একটা বাড়িতে, সমরেশ বসু উঠেছেন।
দরজা খুলে দেওয়ার পরে আমরা ঢুকলাম ভেতরে। কিছুক্ষণ পরে ফুটফুটে চেহারার একটি ভদ্রলোক এলেন, একটু ছোটোখাটো, মানে রাজপুত্রের মতো দেখতে, একটা শাল জ্বরের মতো, কি যে অপূর্ব সুন্দর একজন মানুষ। আমি কিছুক্ষণ তাকে দেখলাম যে লেখক এত সুন্দর হতে পারে, অথচ এই লেখকের জীবনে আমি পড়েছি বন্ধুর বড় বোন, তার চেয়ে 10 বছরের বড়, তাকে নিয়ে ভেঙে চলে গিয়েছিলেন। গৌরী দেবী তার নাম ছিল, তাকে বিয়ে করলেন এবং ওরা 8 বোন। শেষ পর্যন্ত ওই 8 বোনের ছোটটির সঙ্গে প্রেম করে ওটিকেও বিয়ে করলেন। এ হচ্ছে সমরেশ বসু। যাই হোক, যেখানে যেত বলতে যে আমার একটি নারী সঙ্গ কোনো না কোনোভাবে জুটেই যায়। তো যাই হোক, বেলাল ভাই আমাকে নিয়ে গেছেন। আমার খুব স্বপ্ন যে এই লেখকের সঙ্গে আমি একটু কথা বলবো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে প্রথমে বললো আচ্ছা তুমি লেখো ইত্যাদি ইত্যাদি, যাই হয় বা মানে বড় লেখকরা যেভাবে তরুণদেরকে বলে থাকে। তা আমি বললাম যে সমরেশদা, আমি আপনার এই লেখা পড়েছি। বলছে অনেকেই তো পড়েছো, তো বলো আর কি কি জানতে চাও, তোমার মনে হয় তোমার কিছু আগ্রহ আছে। উনি আমার মুখের দিকে তাকিয়েছিলেন, মানে সেই তাকানোতে আমি বুঝলাম যে তিনি আমাকে অনুভব করার চেষ্টা করলেন, বোঝার চেষ্টা করলেন যে আমার নিশ্চয়ই কিছু আগ্রহ আছে তার কাছে জানার। তাই আমি বললাম হ্যাঁ, আমার একটা আগ্রহ আছে, আমার খুব জানতে ইচ্ছে করে আপনি যে হাতে গঙ্গা লেখেন সেই হাতে একই লেখক ছুটির ফাঁদে বা বিকেলে ভোরের ফুলের মতো উপন্যাস কি করে লেখে। বলে যে দেখো, আমি হচ্ছি 2 হাতের লেখক, আমি 2 হাত দিয়ে লিখি। আমার ডান হাতের লেখা হচ্ছে গঙ্গা, কিন্তু এই লেখাটি আমাকে পয়সা দেয়। আমি বাঁ হাতে লিখেছি ছুটির ফাঁদে এবং বিকেলে ভোরের ফুলের অজস্র লেখা, পথিক, মানে আমি হয়তো 50টার নাম বলতে পারবো। বলছে ওই লেখাগুলো লিখে আমি বেঁচে আছি, আমি জীবন ধারণ করতে পারি। তো এই ঘটনাটা বলবার কারণটা হচ্ছে একটা সময় আমার এই অবস্থাটা হয়েছিল। আমি অনেক সময় বলেছি যে সমরেশ বসু আমার আদর্শ। কেন আদর্শ? সমরেশ বসু গঙ্গাও লিখেছেন, বিটি রোডের ধারে লিখেছেন, কোথায় পাবো ধারে লিখেছেন, তুমি একবার সওদাগর উপন্যাসের কথা বলেছে, সওদাগর লিখেছেন, এরকম অজস্র স্মরণীয় উপন্যাস। এবং জীবনের শেষ উপন্যাসটি রামকিঙ্কর বেজকে নিয়ে দেখি নাই ফিরে। সমরেশ বসু কখনো ফিরে তাকাননি তার কোনো লেখার দিকে, যেটা লিখেছেন ওটার থেকে বেরিয়ে এসেছেন। লিখেছেন বিবর, আবার লিখেছেন হয়তো সেই তাঁতি শিল্পীদের নিয়ে টানা পড়ে। যে উপন্যাস পড়ে আবু সঈদ আইয়ুব লিখলেন যে এই উপন্যাসটি আঙ্গিকগত দিক দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির পরে এত চমৎকার আঙ্গিকের উপন্যাস বাংলা ভাষায় লেখা হয়নি। আমি জানি অনেকে আমরা এই উপন্যাসটি পড়িনি, টানা পড়েন না, শান্তিপুরের তাঁতিদের নিয়ে লেখা। যাই হোক, তো এই যে ডান হাত এবং বাঁ হাতের ব্যাপার, একসময় আমি নিজে 2 হাতের লেখক হয়ে উঠলাম। নিজের তাগিদে, নিজের রোজগারের জন্য। কারণ 84 সালে আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি লিখে জীবনযাপন করব, সেই সময় এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত একজন তরুণের জন্য আর হতে পারে না। এখন ওদের পক্ষে সম্ভব। এই জন্য সম্ভব, শুধু বই দিয়ে হবে না। বইয়ে ক টাকা রয়্যালিটি পাওয়া যায় আমার চেয়ে বেশি কেউ জানে। ওরা কে কত পায় আমি জানি, কত বই বিক্রি হয় আমি জানি, কিন্তু ওদের সামনে অনেকগুলো পথ আছে। পথটা কি? অনেক পত্রিকা, অনেক টেলিভিশন। ওরা ভালো কথা বলতে পারলে বা যে ভালো কথা বলতে পারে তার জন্য টেলিভিশন একটা জায়গা, টেলিভিশনে নাটক লেখা সম্ভব এবং পত্রপত্রিকাতে নিয়মিত লিখলে একটা ভালো টাকা পাওয়া যায়। আমি গল্প লিখে 10 টাকা পেতাম, এখন 10,000 টাকা পাই, তাও আমার খুব লিখতে ইচ্ছে করে না অনেক সময়। তো এই যে আমাদের উত্তরণটা হয়েছে 84 সালের অবস্থা তা ছিল না। তখন যখন একজন লেখক সিদ্ধান্ত নেন যে তিনি লিখে জীবনযাপন করবেন, তখন তাকে কি লিখতে হয়? তাকে কিন্তু পরিণতির প্রেমিক লিখতে হয়েছে, তাকে সম্পর্ক লিখতে হয়েছে, তাকে ওরাধাও কৃষ্ণ লিখতে হয়েছে। এই যে সরল আঙ্গিকের তাৎক্ষণিক পাঠক মনোরঞ্জনের জন্য লেখা, এই লেখার পত্র আমাকে কিন্তু সমরেশ বসুই লিখেছেন এবং পরবর্তীতে অনেকখানি সুনীল গঙ্গোপাধ্যায়। এই 2 জন লেখকই বাংলা ভাষার অনেক বড় লেখক এবং এই 2 জন লেখকেরই 2 হাতে লেখার কোনো অন্ত নেই, ভালো এবং মন্দ লেখা। আজকে একটু নিজের কথা বলতে ইচ্ছে করছে।
আমার প্রথম বইটির নাম ভালোবাসার গল্প, 12টি প্রেমের গল্প। আমি বাংলা বাজারে যাচ্ছি, জোনাকি নামে একটা পত্রিকা বেরোতো, মতিন সাহেব বলে এক ভদ্রলোক। তো আমি ওই পত্রিকাতে মাঝে মাঝে লেখা দিতে যে আমার বন্ধু বুলবুল চৌধুরী ওখানে চাকরি করে। তো আমি লেখা দিতে যাচ্ছি, এক ভদ্রলোক দেখি একটা দোকানের সামনে বসে প্রচুর পান নিয়ে বসে আছেন, আর প্রুফ দেখলেন একটা টেবিলে বসে। আমি একদিন একটু তাকিয়ে দেখলাম মুক্তার মতো হাতের লেখা, একেবারে মানে মুক্তা খড় যেটাকে বলে সেই রকম হাতের লেখা, চমৎকার। পান খাচ্ছেন আর প্রুফ দেখে যাচ্ছে। তা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন যে তুমি কি করো? তা আমি বললাম যে আমি একটু লিখি। কি লেখো? আমি গল্প লিখি। আচ্ছা দিও তো তোমার গল্প, আমি একটু পড়ে দেখবো। আমার নাম মোস্তফা কামাল, বুক সোসাইটি তার প্রকাশনার নাম, 76-77 সালের কথা। তা আমি 12টা গল্প, প্রেমের গল্প বিচিত্রা বা ইত্যাদিতে ছাপা হয়েছে, চিত্রালিটিতে ছাপা হয়েছে, এগুলো একটা খামে করে তাকে দিয়ে এলাম। দিয়ে অনেকদিন আর ওখানে যাওয়া হয়নি। 3 মাস পরে গিয়েছি, ওই ভদ্রলোক আমাকে ডাকলেন, এই দিকে আসো। আমি গেছি, আমি ভুলেও গেছি যে আমি তাকে 12টা গল্প দিয়ে গেছিলাম। পরে কি তুমি একটা অদ্ভুত লোক, বিক্রমপুরে বাড়ি তোমার, শুনছি আমিও তো বিক্রমপুরের লোক, তো তোমার মতো এটা এরকম তো আমি কাউকে দেখি নাই। আমি বুঝতে পারছি না যে ঘটনাটা আসলে কি। বলে কি তোমার বই বেরিয়ে গেছে 15 দিন আগে, তোমার খবর নেই? আমি ভাবতেই পারি না যে বই এভাবে বেরোতে পারে। তখন 77 সাল 76 সালে বই বেরোনো তরুণ লেখকদের মানে এটা একটা বিরাট। এই যে শুরু হলো বই দেখার পরে ভাবলাম যে বাবা মারা গেছে 71 সালে, বড় ভাই মাথার উপর, তাকে দেখাতে নিয়ে গেছি যে আমার একটা বই দিয়েছে। সে আমাকে বললো তোমার কত খরচ হয়েছে? বিশ্বাসই করে না, বাচ্চা আমার পয়সা দিয়ে আমি বইটা বের করে তাকে ইমপ্রেস করার জন্য নিয়ে গেছি। এই ছিল প্রথম বই। এই বইটা বেরোবার পরে আমার মনে হলো, বিভিন্ন পত্রিকাতে লেখা হলো, গণধোলাইও খাওয়া হলো যে এই কোনো গল্প, এগুলি কিছু হয়, নানান কথা শুনতে হলো। তখন আমারও একবার মনে হলো গল্পগুলো পড়ে যে আসলে এইগুলো ঠিক কোনো সাহিত্যের পর্যায়ে পড়ে। লিখতে শিখেছি বা না শিখেছি তখনও, কিন্তু বই তো পড়েছি, সমরেশ বসু পড়েছি, তা মানিক তারাশঙ্কর পড়েছি, রবীন্দ্রনাথ পড়েছি, শরৎচন্দ্র, সবই পড়েছি। তারপরে মনে হলো যে না, পরের বইটা আমি অন্যরকম লিখব। তো সেই বইটি কীরকম হওয়া উচিত? পরের বইটির নাম হচ্ছে নিরণ্যের কাল। তো ভাবা যায় যে একজন লেখক ভালোবাসার গল্প যার প্রথম বই, তার পরের বইটির নাম নিরণ্যের কাল, এবং নিরণ্যের কাল গল্পটি 74-এর দুর্ভিক্ষের পটভূমিতে লেখা। শওকত আলী স্যার, এটা একটু বেশি হয়ে যায় নিজের সম্পর্কে কথা বলা, কিন্তু আজকে একটু বলি। 69 বছর বয়স, কবে মারা যাবে এই কথাগুলো জানানো দরকার। শওকত আলী স্যার আমার টিচার ছিলেন জগন্নাথ কলেজে। শওকত আলী লেখক, ঔপন্যাসিক, অনেক বড় মাপের লেখক। আখতারুজ্জামান ইলিয়াস আমার টিচার ছিলেন, পরে তার সঙ্গে ভাই ভাই সম্পর্ক হয়েছিল। তো শওকত আলী স্যার আমাকে একদিন ডাকলেন, এটা ওনার বাড়িতে, তখন আমি জগন্নাথে আমি অনার্স পড়ছি, বাড়িতে ডাকলেন, বিকেলবেলা গিয়েছি। বল কি, আমি তোমার নিরণ্যের কাল গল্পটা পড়েছি, তো তোমাকে একটা কথা বলি, তোমার মাথাটা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আমার বলা উচিত তোমার শিক্ষক হিসেবে, এরকম একটা গল্প লিখতে পারলে আর না লিখলেও চলে। তখন কিন্তু সত্যি সত্যি আমার মাথাটা একটু খারাপ হলো যে শওকত আলী স্যার বলছেন এটা, ওরকম গল্প আবার লিখতে শুরু করলো। তার ফলে যেটা হলো, ওই সমরেশ বসুর মতো একদিকে ডান হাতের লেখা নিরণ্যের কাল, বা তার উপরে পরাধীনতা, ভূমিপুত্র, নদীপাখ্যান, কালো ঘোড়া নামে মুক্তিযুদ্ধের একটা উপন্যাস লিখেছিলাম, বা কালাকাল বলে একটি উপন্যাস লিখলাম, একেবারে বিক্রমপুরের আঞ্চলিক ভাষায় একজন হাজামের জবানি। এই হাজামদের নিয়ে বাংলা সাহিত্যে কোনো লেখা হয়। হাজাম কারা আমাদের মনে হয় আমরা সবাই জানি। এই লোকগুলো একটা অদ্ভুত পেশার লোক, তারা সুন্নতে খাতনার কাজটা করে। কিন্তু যে মুসলমান পরিবারে একটি বাচ্চার, একটু সচ্ছল পরিবারে একটি বাচ্চার খাতনা হয়, 7 দিন পরে তাকে বরের মতো সাজিয়ে হলুদ টলুদ দিয়ে গোসল করিয়ে পালকিতে চড়িয়ে একটা অনুষ্ঠান হয়। আমার হয়েছে, আমার আর আমার বড় ভাই।
তো সেদিন একটা বড় খাবার দাবারের আয়োজন করা হয় গ্রামে। আশ্চর্য ব্যাপার, যে লোকগুলো এই কাজটা করে দিল তাদেরকে কিন্তু ওখানে বসতে দেওয়া হয় না, তাদেরকে বসতে দেওয়া হয় দূরে, তারা অচ্ছুত, অথচ সে কিন্তু ধর্মের কাজটা করে দিয়েছে। প্রথমে আমার এটা খুব মাথায় লেগেছিল যে এটা খুব একটা বড় লেখার বিষয় হতে পারে। এই জায়গা থেকে আমি কালাকাল উপন্যাসটা লিখেছিলাম, কাল থেকে কালে যাদের জাত। আমার বন্ধু আরেফিন, আসো। আমি তো ভাবছি তুই একটা সুন্দর পাঞ্জাবি আমার জন্য নিয়ে আসবি সুখী, তো পাঞ্জাবি ছাড়া বন্ধুর জন্মদিনে কেউ আসে নাকি? এই যে আমার বন্ধু আছে আরেফিন এখানে বসা। আমি যখন পরাধীনতা উপন্যাসটি লিখলাম জার্মানি থেকে এসে, তখন ও আর আমি রোববার পত্রিকাতে বহুদিন পরে কবির পতন দেখলাম।